জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় পরিবারের সদস্যদের প্রতি করণীয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, পরিবার আমাদের প্রিয় বিষয়। আমরা পরিবারে বসবাস করে থাকি। প্রতিদিনের পরিচিত এই পরিবারকে কি আমরা আসলেই সেভাবে চিনি? পরিবারের সদস্যদের আমরা কতটা জানি? তাদের প্রয়োজনকে আমরা কতটা উপলব্ধি করি? পরিবার তো সমাজের একটি প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবারের দায়িত্বকে, কর্তব্যকে আমরা কি সম্যকভাবে উপলব্ধি করি? এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার সাথে শুরুতেই যদি একটু ছোট করে বলতেন পরিবার গঠনের গুরুত্ব কি, লক্ষ্য কি, এবং পরিবারের সদস্য কারা? আপনাকে ধন্যবাদ। আসলে পরিবার নামক এই প্রতিষ্ঠানটি হয় একজন দম্পতি দিয়ে, একজন মানবী দিয়ে, একজন নারী এবং পুরুষের মধ্যে যুগল দিয়ে হয়। এবং আমরা এও জানি যে মানব সমাজের এই যুগলের সূচনা হয়েছিল জান্নাতে আল্লাহ তাআলার সরাসরি তত্ত্বাবধানে। অর্থাৎ পরিবার নামক এই মানব সমাজের সুপ্রাচীন নয়, সর্বপ্রাচীন এই প্রতিষ্ঠানটি, ইনস্টিটিউশনটি জান্নাত থেকেই যাত্রা শুরু করেছে। এর গুরুত্ব এবং অপরিহার্যতা সম্পর্কে এতটুকুই বলবো যে পরিবার যতদিন তার লক্ষ্যে এবং উদ্দেশ্যে সুপ্রতিষ্ঠিত থাকবে, ততদিন এই মানব সমাজ সভ্যতা সঠিক পথে থাকবে। পরিবার যদি নড়বড়ে হয়, নষ্ট হয়ে যায়, তাহলে সমাজ এবং সভ্যতাও নষ্ট হয়ে যায়। পরিবার অস্তিত্বহীন হলে হয়তো মানুষ থাকবে, মানুষের রূপী সমাজও থাকবে, কিন্তু সেটা মানুষের বসবাস উপযোগী সমাজ বা সভ্যতা হিসেবে থাকবে না। কারণ প্রাণীকুল শুধু বনেই থাকে না, লোকালয়েও আসে। লোকালয়ে আসলে তখন যা হয়, ঠিক মানুষ যখন মানুষের সমাজ এবং সভ্যতাকে, কৃষ্টি ও কালচারকে মানবিকতা শূন্য করে ফেলে, তখন সেটা মানুষের অকল্যাণে যায়। সুতরাং পরিবার হচ্ছে ওই আদি এবং প্রথম প্রতিষ্ঠান যা মানুষকে মানুষ হতে, যা মানুষকে মানুষের মনুষ্যত্ব প্রকাশে, মানুষ হবার গুণাবলী অর্জনের জন্য এটি প্রথম বিদ্যাপীঠ। শুধু তাই নয়, জীবনব্যাপী একটি শিক্ষা প্রতিষ্ঠান, মানব বংশধারা সুরক্ষার বৈধ একমাত্র প্রতিষ্ঠান, সকল যুগে সকল কালের একটি বৈধ প্রতিষ্ঠান। সুতরাং পরিবার মানুষের বেঁচে থাকার, মনুষ্যত্ব ধরে রাখার, মানুষ হিসাবে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা অনিবার্য একটি প্রতিষ্ঠান। আপনি অনিবার্য যে প্রতিষ্ঠানের কথা বললেন পরিবার, সেটা কি আপনাতেই গড়ে ওঠে, না সেটাকে পরিগঠন করতে হয়? দৃষ্টিগ্রাহ্যভাবে বলতে হয় দম্পতির মাধ্যমে পরিবার নামক প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে যায়। স্বামী স্ত্রীর কাঁধে পরিবার নামক যে সৌধ বা ইমারত সেটা দাঁড়িয়ে থাকে। তারপর সেখানে অনেক সদস্য এসে যায়, নতুনরা আসে, প্রবীণরা থাকেন। তাহলে পরিবার গঠন কি শুধু রাত্রি যাপনের জন্য বা খাদ্য উৎপাদনের জন্য, না পরিবার গঠনের পেছনে বৃহত্তর মহত্তর কোনো লক্ষণ আছে? তাহলে যদি আমরা এভাবে দেখি, তাহলে পরিবারের ভেতরে কি কি কাজ হওয়া উচিত, পরিবারে ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, পরিবারের শৃঙ্খলা কেমন হওয়া উচিত?
জি, আসলে একটা পরিবার গঠিত হয়, মূল ভিত্তিটা হয় একজন নারী এবং পুরুষ যুগল দিয়ে, কিন্তু সেখানে ওই নারী পুরুষ যুগলের চেয়ে সিনিয়র অর্থাৎ বাবা মা বয়োজ্যেষ্ঠরা থাকেন, আবার জুনিয়ররাও থাকেন, ভাই বোন, অনেক সময় এক্সটেন্ডেড পরিবারের নানা গঠন প্রক্রিয়া আছে, প্রকার আছে, নতুন মানুষরা আছেন, আর নবজাতকরা আছেন। এই দম্পতির মাধ্যমে যারা সন্তান হিসাবে আসে, সন্তান সন্ততি হিসাবে তারা এসে সেখানে যোগ হয়। অর্থাৎ যে যুগল দিয়ে পরিবার নামক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলো, সেখানে সিনিয়র, জুনিয়র, নবাগত, অনাগত এই সব মিলে তাদের বসবাস বর্তমানকে নিশ্চিত করতে হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম আসার জন্য একটা পরিকল্পনা নিতে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা পরিকল্পনা, ব্যবসার জন্য পরিকল্পনা করি, একটা বাড়ির জন্য নকশা করি, কিন্তু পরিবার গঠন ও পারিবারিক জীবনের জন্য আমাদের কোনো পরিকল্পনা থাকে না। যেমন আমরা খুব ভালো করেই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন মুসলিমের, বিশেষত মুসলিম, সব মানুষের জন্যই তিনি রোল মডেল, বিশেষত মুসলিমের জন্য তিনি রোল মডেল। তাহলে রোল মডেল হিসাবে আমি যখন পরিবারের গঠন করতে যাচ্ছি, বিবাহ করতে যাচ্ছি, তখন স্বামী হিসাবে আমি কি আগেই চিন্তা করতে পেরেছি যে স্বামিত্ব অর্থাৎ হাজব্যান্ডশিপের জন্য আমি রোল মডেল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেব সামনে? এই পরিকল্পনা কি আমার থাকে বা ছিল? যখন এটা না থাকে তখন আমি হয়ে উঠি কর্তৃত্ববাদী, হয়ে উঠি জুলুমকারী, হয়ে উঠি স্বেচ্ছাচারী। কিন্তু মুসলিম হিসাবে যদি আমার স্বামী হিসাবে ভূমিকা পালনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রোল মডেল না থাকে, তাহলে আমার পারিবারিক জীবনে স্বামী হিসেবে যে রোলটা প্লে করব, সেখানে পালন কথা সেটা হবে না, সেখানে বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি হবে। একই বিষয় তো চলে আসবে নারীর জন্য হবে যে তিনি বা দাম্পত্য জীবনের সূচনাতে নবী পরিবারের মা খাদিজার অনুসারী হবেন কিনা, নবী পরিবারের সদস্যদেরকে তিনি তার জীবনের রোল মডেল ভাবছেন কিনা। যদি ভাবতে পারেন তাহলে একে অন্যের ভূমিকাটা স্বামী এবং স্ত্রী হিসাবে এই যুগলের টার্গেট থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার। সুতরাং পরিবার গঠন, পরিবার পরিচালনায় মুসলিম হিসাবে রোল মডেল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারকে যদি আমরা রোল মডেল না রাখি, তাহলে আর যাই হোক সেটিকে মুসলিম পরিবার হিসাবে পরিচালনা করা সম্ভব হবে না। পরিবার বিষয়ে একটি সুন্দর সময়কে স্পর্শ করতে হয়, সেটি হলো তরুণ তরুণীর বা যুবক যুবতীর বিয়ের যে বিষয়টি। বিয়ে একটি সুন্দর বিষয়, কাঙ্ক্ষিত বিষয়, এবং বিয়ে পরে নব দম্পতির মধ্যে যে আবেগ ভালোবাসা দেখা যায়, সেখানে শুধু সৌন্দর্য এবং সৌন্দর্যই অবলোকন করা যায়। এবং এই দাম্পত্য জীবনের শুরুতে যদি দাম্পত্য জীবনের কর্তব্য এবং পরিণতি সম্পর্কে জ্ঞান না থাকে, সচেতনতা না থাকে, তাহলে এখানে আকাঙ্ক্ষার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাহলে আমার বিবেচনায় যে পরিবার যে সমস্ত তরুণ তরুণীরা বা যুবক যুবতীরা গঠন করবেন, তাদের পারিবারিক জীবন দায়িত্ব প্রসঙ্গে ইসলাম কি বলেছে, পবিত্র কোরআন কি বলেছে, এবং মানবজাতীয় আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেগুলো বোধহয় পাঠ করা খুবই দরকার, প্রয়োজন। আমি যদি না জানি তাহলে তো আমি আচরণে ফলাতে পারবো না। এক্ষেত্রে আমি একটু শরীক হয়ে ভাবে যে আল্লাহর আদেশ হচ্ছে এক্ষেত্রে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই যুগলকে আদেশ দেওয়া হলো যে তোমরা উত্তম আচরণ দিয়ে পরিবারকে পরিচালনা করো। এখানে স্বামীকে বিশেষভাবে এখানে বলা হচ্ছে। তারপরে আপনি সূরা রোমের আপনার 21 নম্বর আয়াতে দেখবেন যে পরিবারের ভিত্তি হচ্ছে মাওয়াদ্দা এবং রাহমা। আল্লাহ তাআলা এটাকে আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে বলছেন। ঠিক পাশাপাশি পারিবারিক জীবনের একটা মজার উদাহরণ আছে, আমি এভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সমাজ সংসারে আদল এবং ইনসাফকে, অর্থাৎ 10 টাকায় 10 টাকা দেওয়াকে আমরা নীতি বা মূল্যবোধ হিসাবে, স্কেল হিসাবে নিই। কিন্তু পারিবারিক জীবনে এইটাকে ছাড় দিতে হয়। ছাড় আমরা যখন দিতে পারি না তখন গোলমাল বাঁধে, যখন দিতে পারি তখন শান্তি বজায় থাকে। সেখানে রহমত, দয়ার দৃষ্টিভঙ্গি ওইটা তো থাকবেই, কিন্তু পাশাপাশি পরিবার জীবনে স্বামী এবং স্ত্রী পরস্পরকে যদি আদল এবং ইনসাফের উপরে এহসান দিতে না পারে,
তাহলে কিন্তু পারিবারিক জীবন ক্ষমা থাকবে, ভালোবাসা থাকবে, অর্থাৎ পরিবার হচ্ছে এমন একটি স্পেশাল অঙ্গন যেখানে শুধু আদল এবং ইনসাফ দিয়েই হয় না, অর্থাৎ উপযুক্ত কথার জবাব উপযুক্ত কথা দিতে গেলে সমস্যা, সেখানে আপনাকে একজনকে এহসান করতে হবে। তো এই এহসানের নীতি যদি সংরক্ষণ করা না যায় তাহলে পারিবারিক জীবন রক্ষা করাটাই কঠিন হয়ে যায়। আমরা জানি দুজন মানবী যখন দাম্পত্য জীবনে আসেন তখন তাদের অনেকগুলো চাহিদা থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাহিদা হলো জৈবিক চাহিদা, খাদ্যের চাহিদা, বিভিন্ন প্রয়োজনগুলো, সংসারের অনেক বস্তুর প্রয়োজন হয়, এগুলো মেটাতে হয়। কিন্তু যদি আমাদের এই বস্তুবাদী চিন্তা এখানে আমাদের সীমাবদ্ধ করে রাখে তাহলে পরিবার গঠনের যে দর্শন, নতুন প্রজন্মের প্রতি যে দায়িত্ব পালন, এবং পরিবারের সদস্যদের মধ্যে তো শুধু স্বামী স্ত্রী নন, নবজাতকরা আসেন এবং যারা আগের প্রজন্ম, যারা মুরব্বী তারা থাকেন, তাদেরকে তো জানতে হবে। এখন পরিবারের 6 জন সদস্যকে যেমন না জানি, আমি যদি গড়ে এক ধরনের খাদ্য রান্না করি, আমি এক ধরনের বিনোদনের ব্যবস্থাপনা করি, এক ধরনের আয়োজন করি, এবং দিন রাত্রে যে শৃঙ্খলা আমরা সেটাকে কীভাবে স্থাপিত করব এই বিষয়ে যদি সচেতন না থাকি তাহলে কি পরিবারের যারা সদস্য তারা কি সন্তুষ্ট হবেন? এখানে বলার মতো কথা হলো, পরিবার যেসব সদস্য নিয়ে গঠিত তাদের প্রত্যেককে আমাকে জানতে হবে, তাদের প্রয়োজন উপলব্ধি করতে হবে, তাদের মধ্যে ভালো কী আছে সেটা উৎসাহিত করতে হবে, মন্দ কিছু থাকলে সংশোধন করতে হবে। পরিবারের নানা বয়সের সদস্যরা থাকেন, তারা নানাভাবে নানা সম্পর্ক সূত্রে গ্রথিত। এখন পরিবারের যারা বৃদ্ধ থাকেন তারা তো জীবনের একটা বেশিরভাগ সময় কাটিয়ে এসছেন, তারা সংসারের প্রতি, পরিবারের প্রতি দায়িত্ব পালন করছেন, এবং পরিবারে যারা কর্মক্ষম দম্পতি তারা খুব ব্যস্ত থাকেন, এবং নতুন যে প্রজন্ম নবজাতক তাদের পরিগঠন বা গড়ে তোলার ক্ষেত্রে তার দায়িত্ব থাকে। অনেক সময় দেখা যায় এখানে প্রান্তিকতা, হয়তো স্বামী স্ত্রী নিজেদের নিয়ে ব্যস্ত, প্রফেশন নিয়ে আরও কীভাবে এগিয়ে যাবেন তা নিয়ে ব্যস্ত থাকেন, বৃদ্ধদের দিকে তেমন নজর দিতে পারেন না। আর মনে করেন যে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করলে, ভালো ড্রেস আপ করালে, ভালো খাবার দাবার দিলে হয়ে গেল, কিন্তু শিশু পরিগঠনের ক্ষেত্রে যে আরও কিছু দায়িত্ব আছে সেক্ষেত্রে তারা তেমন সচেতন থাকেন না। তাহলে পরিবারের সদস্য বলতে তো প্রতিটি সদস্যকে আমরা বুঝবো, কাউকে উপেক্ষা করা বা অবহেলা করা তো যাবে না, তাহলে তো পরিবারের সদস্যের প্রতি দায়িত্ব পালন বা করণীয় হলো না। এক্ষেত্রে বর্তমানে চিত্রটা কি, এবং এক্ষেত্রে আপনার পরামর্শ কী? জি, বর্তমান সময়ে আমি মনে করি যে প্রথম কাজটা হচ্ছে, বর্তমানে চিত্রটা হচ্ছে পরিবারে এখন আনুগত্য এবং শৃঙ্খলার অভাব রয়েছে। অধিকাংশ সন্তান সন্ততি বাবা মার কথা একটা বয়স হলে, বোঝার বয়স হলে আর শুনতে চায় না, এবং তারা নিজেদেরকে যথেষ্ট ম্যাচিউর মনে করে এবং বাবা মার চিন্তাটাকে অনগ্রসর মনে করে। তো সেই জন্য পরিবারে প্রথমত শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার, এবং পরিবারের প্রধান হিসাবে স্বামী এবং স্ত্রী অর্থাৎ সন্তানদের জন্য বাবা মা পরিবারের প্রধান হবেন, এবং পুরুষ যে ব্যক্তিটি সেটি পরিবারের ব্যবস্থাপক হিসাবে সার্বিক যোগান দেবেন। নারী যিনি, তিনি পরিবারের অভ্যন্তরস্থ, তিনি ব্যবস্থাপক, তিনি পরিবারের শান্তি এনশিওর করবেন। পাশাপাশি পরিবারে যারা বড় থাকবে এবং ছোট থাকবে তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো এই যে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা। নবীজি বলছেন যে সে আমার উম্মত বা আমার আদর্শের অনুসারী এ নয় যে বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করল না। তো আসলে আমরা ব্যস্ততা হোক আর যে নামেই হোক, আমার পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রতি সম্মান, ভালোবাসা প্রদর্শনের সুযোগ আমাকে বের করতেই হবে। আর আমার সন্তানদের বাৎসল্য এবং স্নেহ দেবার সুযোগটা বাবা মাকে বের করেই নিতে হবে। বুঝেই নি যে আমাদের সন্তানের জন্য গাড়ি দরকার, বাড়ি দরকার, ভালো স্কুল দরকার, সেখানে টাকা পয়সা অর্জন দরকার, ভালো পোশাক দরকার, ভালো খাবার দরকার, কিন্তু সন্তানের যে ভালোবাসা দরকার, মায়ের সংস্পর্শ দরকার, পরিবারে সময় দেওয়া দরকার, পরিবারে কোলাহল মুখর প্রাণময় একটুকু সময় দরকার, বয়োজ্যেষ্ঠের জন্য একটু নিরিবিলি সময় দরকার। তিনটা প্রজন্মের মধ্যে বসে একটা আনন্দ উৎসব করা, তাদের তিনজনেরই যেমন পরিবেশ দরকার,
তাদের তিনজনেরই খাবারেরও টেবিলে তারতম্য দরকার। শিশুর জন্য যে খাবার প্রবীণের জন্য নিশ্চয়ই সেই খাবার না, শিশুর খাবারের সময় প্রবীণের খাবারের সময় এবং এনভায়রনমেন্ট নিশ্চয়ই প্রজন্মগতভাবেই ভাগ আছে। সুতরাং ওই ছোট্ট ঘরটা আপনার যত স্কোয়ার ফিটেরই হোক না কেন, সেখানে যারা থাকবেন তাদের উপযোগী যেমন পরিবেশ দরকার, খাদ্য দরকার, উপেক্ষিত না হয়, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটি বর্তমান সময়ে আমরা ব্যস্ততা বা নানা প্রফেশনের নামে এটাকে আমরা উপেক্ষা করছি। ফলে আমাদের বর্তমান প্রজন্ম ভালো কাপড় পরে, ভালো খেয়ে, গায়ে শরীরে তারা শক্তিশালী হলেও তারা মানসিকতা, মননের জায়গায় তারা কিন্তু অপুষ্টি নিয়ে বড় হচ্ছে। সুতরাং অপুষ্ট মানসিকতা, মননশীলতা নিয়ে কোনো সন্তান জাতি গঠনে, কোনো জাতি গঠনের উপযুক্ত সন্তান হবার সে যোগ্যতা অর্জন করে না। মননশীলতায় যদি একটা সন্তান পরিবারে বেড়ে ওঠার পরিবেশ না পায়, তাহলে সে না বাবা মাকে দিতে পারবে, না সমাজ ও রাষ্ট্রকে দিতে পারবে। সেই জন্য আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সম্মানিত বাবা মাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা সন্তানদের শুধু দৃশ্যমান জায়গাটাকে দেখবেন না, তাদেরকে মানুষ করে, মানবিক করে গড়ে তোলার জন্য আপনাদের সঙ্গ বাড়ান, আপনাদের উপদেশ বাড়ান। কারণ আপনারা হচ্ছেন আল্লাহ অ্যাপয়েন্টেড টিচার। আপনারা তাদেরকে আদব, আখলাক, আচরণ যদি না শেখান, তাহলে আপনার সন্তান অনেক শিক্ষিত হতে পারে, কিন্তু মানুষ হবে কিনা এটা নিয়ে আপনার বক্তব্য প্রসঙ্গে একটি চিত্র তুলে ধরতে চাই। বর্তমান সময়ে আমাদের যে সমাজ, অফিস, আদালত, আমাদের শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের যে অঙ্গন এবং বৈশ্বিক পরিমণ্ডলে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক বা জলবায়ুর যে চিত্র লক্ষ্য করছি, এই বিষয়গুলো কাঙ্ক্ষিত পর্যায়ে আছে, এই কথা আমরা কেউ বলতে পারছি না। তো এখন কাঙ্ক্ষিত পর্যায়ে না থাকার কারণ তো এরকম যে কাঙ্ক্ষিতভাবে আমরা কাজ করছি না, দায়িত্ব পালন করছি না। আরেকটি প্রশ্ন চলে আসে, তো অফিস, আদালত, সামাজিক পরিসরে, রাষ্ট্রীয় পরিসরে, বৈশ্বিক পরিমণ্ডলে যারা কাজ করেন তারা তো কোনো এলিয়ন নন, তারা তো কোনো জঙ্গল থেকে বা আকাশ থেকে পড়েন না, তারা প্রত্যেকে কিন্তু পরিবার থেকে যান। তিনি সাধারণ কর্মচারী হন, শ্রমিক হন, কৃষক হন, বুদ্ধিজীবী হন, বড় সিইও হন বা বৈশ্বিক পরিমণ্ডলে যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকে তো কোনো না কোনো পরিবার থেকে তারা বেরিয়ে কাজে যুক্ত হন, কর্মতৎপর হন। তাহলে পরিবার থেকে যদি সঠিক মানুষগুলি যায়, তাহলে তো শব্দের সঠিক কাজ হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে। তাহলে আমরা বলতে পারি যে মানবিক পৃথিবী, কাঙ্ক্ষিত পৃথিবী পাওয়ার ক্ষেত্রে প্রথম শর্তই হলো কাঙ্ক্ষিত পরিবার পরিগঠন। এখন এই পরিবারে কি আমরা মানবিক মূল্যবোধের চর্চা করছি? আমরা শিশুদের কোন দৃষ্টিভঙ্গিতে মানুষ করছি? শুধু কি আত্মকেন্দ্রিক মানসিকতা? শুধু কি নিজের স্বার্থ রক্ষা করা? না প্রতিবেশীকে তাকানো, বিশ্বের দিকে তাকানো, এই যে কিছু মূল্যবোধ, ভ্যালুজ আমরা শিক্ষা দিতে পারছি? বা কালচার, যেটা কালচার হলো জীবন দর্শনের ফলিত বা রূপময় প্রকাশ। আমাদের সাংস্কৃতিক চেতনায়, সাংস্কৃতিক চর্চায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে মানবিক সংস্কৃতি কতটা বিকশিত হচ্ছে? আমি তো মনে করি যে সংস্কৃতি চর্চার যে শুরুটা বা প্রাথমিক পাঠটা, সেটা পরিবার থেকে শুরু হওয়া উচিত। আমরা লক্ষ্য করছি আমাদের জীবনে, শৈশবে পরিবারে আমাদের ভালো বই পড়ার প্রতিযোগিতা হতো, পরিবারে আমরা দেওয়াল পত্রিকা নিজেরাই আমরা বের করতাম এবং পরিবারে বিভিন্ন সময় ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। সেখানে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা হতো, শিশুরা নিজেদের মতো গান করত এবং বিজ্ঞানের টুকিটাকি বিষয় নিয়ে তারা কাজ করত এবং নিজেরা আনন্দ পেত, পরিবারের সদস্যদের যিনি আসলেই ছোটদের চপলতায় কিন্তু মা বাবাও খুশি হন, দাদা দাদি যারা বৃদ্ধ তারাও খুশি হন। তো পারিবারিক পর্যায়ে আদব কায়দার তালিম, তারবিয়াতের প্রশিক্ষণের গুরুত্ব, মূল্যবোধ লালনের গুরুত্ব, আচরণের মাধ্যমে এবং সাংস্কৃতিক চর্চাটা কতটা গুরুত্বপূর্ণ? জি, আপনি সঠিকই বলেছেন যে আসলে মানুষের শিক্ষা যদি মনুষ্যত্বের কাজে ব্যবহার করার উপযোগী না হয়, তাহলে সে শিক্ষা মানুষকে কোনো কল্যাণ দেয় না। আর আমরা আজকের বাস্তবতায় আমরা যেন উপলব্ধি
এবং আচরণে, আমাদের শিশু পরিপালনে, সন্তানদের গঠনে আমরা ইনফরমেশন বা তথ্য শেখানোটাই আমরা দায়িত্ব মনে করছি, কিন্তু এই তথ্যটা, এই জ্ঞানটাকে, জ্ঞান অর্জন করাটাকেই বড় মনে করছি। কিন্তু এই জ্ঞানটাকে যদি গুণের সমন্বয় ঘটানো না যায়, তাহলে এই জ্ঞানী ছেলেটায় মানুষ এবং সমাজ জাতির জন্য কল্যাণকর না হয়ে তার জ্ঞান দিয়ে সে অকল্যাণকামী হবে, ক্ষতিকর হবে। জ্ঞান এবং আখলাক দুটো জিনিস। তো জ্ঞানের জায়গাটা ক্লাসরুম হতে পারে, বই হতে পারে, কিন্তু আমল আখলাকের জায়গাটা কিন্তু আচরণের দিক, প্র্যাকটিক্যাল জিনিস। এই জায়গাটায় বাবা মা বা শিক্ষককে এই সাহস অর্জন করতে হবে যে বইয়ে তুমি এই জ্ঞান নিলে আর তুমি আমাকে অনুসরণ করে তুমি আচরণ শিখো। এই সাহস বাবা মাকে অর্জন করতে হবে যে আমি যতটুকু আমার বাবা মাকে ভালোবাসি, তুমি বড় হয়ে আমাকে ততটুকু দেবে। মা যেন বলতে পারেন যে আমি তোমার দাদা দাদু বা নানানুকে যেভাবে আমি সম্মান করছি, আমি যখন বৃদ্ধ হব তোমরা আমাকে ওইটুকু দেবে। এই সাহসটুকু অর্জন করার যোগ্যতা অর্জন যদি বাবা মা করতে পারে, তাহলে ছেলে মেয়েকে জ্ঞান দেবে বই থেকে আর আচরণ দেবে তাদের আচরণ থেকে। আপনি সাহসের কথা বললেন, জি, জ্ঞান এবং আচরণের সমন্বয়ের কথা বললেন, আরও অনেক কথা ছিল আপনার, সময় আজকে আমাদের বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল পরিবারের সদস্যদের প্রতি করণীয়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। খুব পরিচিত বিষয়, পরিবার সদস্য করণীয়। আমরা কিছু বলার চেষ্টা করেছি, সবটুকু বলতে পারিনি, কিছুটা রেখে দিয়েছি আপনাদের উপলব্ধির জন্য। শুধু একটি প্রশ্ন করতে চাই, আমাদের প্রভাত, আমাদের রাত কি সঙ্গতভাবে আমরা অতিবাহিত করতে পারছি? রাত এবং দিনের যে বিভিন্ন প্রহর, সে প্রহরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাটাতেন, আমরা কি সেভাবে কাটাতে পারছি? আমরা বোধহয় বিপরীত মেরুতে অবস্থান করছি। রাত 12টা, 1টা, 2টায় যদি আমরা ঘুমোতে যাই, আমরা সকালে কিভাবে উঠব? প্রভাতে প্রকৃতির যে আবহাওয়া, তাদের সাথে সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করব? আসুন আমাদের দিন এবং রাতের প্রহরগুলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কাটাই, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে, আমরা শৃঙ্খলায় আরও অনেক বেশি সমৃদ্ধ হতে পারব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।